This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে বিকেল 5টা মানেই আপনারা জানেন পাঁচ কথা মানে দিনের গুরুত্বপূর্ণ খবর ঝাড়াই বাছাই করে উইথ লেটেস্ট আপডেট তুলে ধরবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে পাঁচ কথায় কোন বড় খবর রয়েছে নজর রাখবো সেই দিকে। অমর্ত্য সেনের নামে এসআইআর এর নোটিশ ইস্যু হয়েছে এমনটা কমিশন জানিয়েছে। নামের বানান ভুলের কারণে নোটিশ ইস্যু হয়েছে, কমিশন সূত্রে এমনটাই খবর। তথ্যগত অসঙ্গতির কারণে নোটিশ ইস্যু হয়েছে বলে কমিশন সূত্রে খবর পাচ্ছি আমরা। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রাবন্তী, অমর্ত্য সেনের নামেও একটা নোটিশ ইস্যু হয়েছে আমরা জানতে পারছি, কমিশন সূত্রে কি জানা যাচ্ছে, কি কারণে এই নোটিশ ইস্যু হয়েছে? দেখো, লজিক্যাল ডিসক্রিপেন্সি, কিছু তথ্যগত ভুল হয়েছে। যে এনুমারেশন ফর্ম ফিল আপ হয়েছে সেখানে বানানের ক্ষেত্রে কিছু ভুল হয়েছে, প্রাথমিকভাবে এমনটাই খবর রয়েছে। এবং সেই তার উপরে ভিত্তি করে কমিশনের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে অমর্ত্য সেনকে। যদিও যেহেতু তার বয়স 85-র ঊর্ধ্বে হয়ে গেছে, বিএলও যাবেন এবং সেখানে সেই কারেকশনটা করে নেবেন। কমিশনের ব্যাখ্যা হলো যাতে কোনো ধরনের ভুল না থাকে, তার জন্যই এই ধরনের নোটিশ। তাকে কোনো রকম ভাবেই হ্যারাসমেন্ট করা নয়। এসআইআর এর 2025-এর যে পূর্ণাঙ্গ তালিকা রয়েছে সেখানে যাতে এই নামের বানানো সঠিক থাকে, তার জন্যই এই প্রচেষ্টা। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। কি কারণে অমর্ত্য সেনের কাছে এই এসআইআর নোটিশ গিয়েছে, ইস্যু হয়েছে, সেই কারণটা কমিশন সূত্রে যে জানা যাচ্ছে আপনাদের জানালাম। কিন্তু নোবেলজয়ী অমর্ত্য সেনকে এসআইআর নোটিশ পাঠিয়েছে, এই ব্যাপারে রামপুরহাটের সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেব মোহাম্মদ স্বামীকেও এসআইআর নোটিশ পাঠানো নিয়েও সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 26-এর ভোটে বিজেপিকে আনম্যাপ করার ডাক দিয়েছেন অভিষেক। আমি পিসিআরকে বলবো এই অংশগুলো পরপর শোনাতে। এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে, দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে, যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। এসআইআর করে যারা আপনাকে কষ্ট দিয়ে, মানসিক শারীরিক অত্যাচার করে, গরিব মানুষ, বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকদের হিয়ারিং এ ডেকে পাঠাচ্ছে, বীরভূম তার বিরুদ্ধে জবাব দেবে কি জবাব দেবে না? দেবে কি দেবে না? আর এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন এবার সেটা শোনাব। আমি বলতে পারবো না, টক টু সিও অফিস। নিশ্চয়ই নামের বানান ভুল আছে, নয় স্পেলিং মিস্টেক আছে, কিছু তো একটা কারণ আছে, এমনি তো ডাকেনি। সহযোগিতা করা উচিত। 85 বছরের উপর যারা সিটিজেনশিপ তাদের ছাড় দিয়েছে, তার মধ্যে যারা বলছেন, যেমন মাননীয় প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি বাড়িতে হিয়ারিং করলেন, ডেকে পাঠান, আসার দরকার। ফোন করে বলুন আমি অসুস্থ, লোক পাঠিয়ে দেবে, তো বিএলও গিয়ে করে নিয়ে চলে আসবে শুনানি। বাঁকুড়া তালডাংরায় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় সুকান্ত মজুমদার এই মুহূর্তে রয়েছে, আমরা সরাসরি দেখব সেই ছবি। বাঁকুড়ার তালডাংরায় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা, সেখানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন একেবারে সম্মুখে। ঠিক আছে। আমার সহকর্মী হীরক এই মুহূর্তে সরাসরি রয়েছেন সেখান থেকে। হীরক, যেটুকু ছবি আমি দেখতে পাচ্ছি দর্শকদের বললাম, বাকিটা তুমি বর্ণনা করো প্লিজ। কি দেখা যাচ্ছে, কারা কারা আছে, আর তাদের কি কর্মসূচি রয়েছে আজকে সার্বিকভাবে?
শুভজিৎ দেখো, এই মুহূর্তে বাঁকুড়ার তালডাংরা যা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত, সেই তালডাংরায় কিন্তু বিজেপির যে পরিবর্তন সংকল্প যাত্রা, সেই পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হয়েছে। দেখাই যাচ্ছে যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যেমন এই পরিবর্তন সংকল্প যাত্রায় রয়েছেন, তেমনই কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার রয়েছেন, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা সহ বিজেপির নেতৃত্ব, বিজেপি কর্মী সমর্থক তারা প্রত্যেকে রয়েছেন এবং বিশাল মিছিল এই মুহূর্তে কিন্তু তালডাংরার বুকে চলছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো সুকান্ত মজুমদারের সঙ্গে। দাদা, বলছি এই পরিবর্তন সংকল্প যাত্রায় তো এই মুহূর্তে কথা বলা যথেষ্ট কঠিন হচ্ছে। এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি হাঁটছেন, তুমি দেখতে পাচ্ছ যে অসংখ্য মানুষ তালডাংরার বুকে এই মুহূর্তে তারা পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নিয়েছেন এবং তারা যেটা বলছেন যে এই পরিবর্তন সংকল্প যাত্রার মধ্য দিয়েই তারা এই মুহূর্তে সুকান্তদা আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্তদা, বলছি এই পরিবর্তন সংকল্প যাত্রা কি বার্তা দিচ্ছেন মানুষকে? বলছি এই অত্যাচারী তৃণমূল কংগ্রেসের টাইম হয়ে গেছে, আপনারা সবাই রাস্তায় নামুন। মানুষ তৈরি হয়ে গেছে পরিবর্তন করার জন্য। 26-এ পরিবর্তন হচ্ছে, এবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন। তালডাংরা তো তৃণমূলের শক্ত ঘাঁটি, এখান থেকে পরিবর্তন সংকল্প যাত্রার সূচনা কি? এখান থেকেই পরিবর্তনের শুরু হবে এবং তালডাংরা এবার বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট জিতবে, বিপুল ভোটে জিতবে। অর্থাৎ বুঝতেই পারছো যে এই পরিবর্তন সংকল্প যাত্রার মধ্যে দিয়ে কিন্তু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি যেটা বলছেন যে এই তালডাংরা থেকেই পরিবর্তনের সূচনা হবে এবং সেই পরিবর্তনের সূচনা আজকে এই পরিবর্তন সংকল্প যাত্রার মধ্যে দিয়েই তারা শুরু করলেন। এই পরিবর্তন সংকল্প যাত্রায় যে বিপুল সংখ্যক মানুষের জমায়েত হয়েছে, তার মধ্যে দিয়ে বিজেপি নেতৃত্বের দাবি যে আগামী দিনে বাঁকুড়ার যে বিধানসভাগুলি রয়েছে, 12টি বিধানসভা রয়েছে, সেই 12টি বিধানসভাতেই তারা পরিবর্তন করতে সমর্থ হবেন। আমরা সেই ছবি দেখছি এই মুহূর্তে তালডাংরায় যে পরিবর্তন সংকল্প যাত্রা, বিজেপির সেই পরিবর্তন সংকল্প যাত্রায় এই মুহূর্তে এগিয়ে চলেছেন সুকান্ত মজুমদার। এবং সেখানে আমার সহকর্মীর প্রশ্নের উত্তরে তিনি বললেন যে তালডাংরায় এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে নির্মূল করবে বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনে। সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি। আমার সহকর্মী হীরক সেখানে রয়েছেন। হীরক, আমি আরও একবার তোমার কাছে যাব, সুকান্ত মজুমদারের সঙ্গে যদি আরও একবার কথা বলা সম্ভব হয়। একেবারে আমি সরাসরি সুকান্ত মজুমদারের কাছে যাব। সুকান্তদা, বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রামপুরহাটে সভা থেকে বলেছেন রাজ্যে 250-র বেশি সিট পাবে তৃণমূল। 50টা পাবে না, 250 তো দূরের কথা, 50টা সিট তৃণমূল কংগ্রেস পাবে না। দাদা, বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইট নিয়ে ডিজিসি এর সঙ্গে একটা সংঘাত। মিথ্যে কথা বলেছে, আমি মঞ্চ থেকে আসল ঘটনা বলবো, শুনে নেব। অর্থাৎ তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদার সহ বিজেপির যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন এবং যারা বাঁকুড়ার নেতৃত্ব রয়েছেন, এমনকি প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনিও রয়েছেন এবং সেই পরিবর্তন সংকল্প যাত্রা এই মুহূর্তে চলছে। এবং সুকান্ত মজুমদার তিনি বললেন যে এই পরিবর্তন সংকল্প যাত্রার মধ্যে দিয়ে তারা কিন্তু রাজ্যের যে পরিবর্তন, সেই পরিবর্তনের সূচনা তারা করছেন। পাশাপাশি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রামপুরহাটের সভায় যেটা বলেছেন যে 250-র। একদম ধন্যবাদ হীরক। এই মুহূর্তে আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি পরিবর্তন সংকল্প যাত্রায়। এই মুহূর্তে তালডাংরায়, বাঁকুড়া তালডাংরায় সুকান্ত মজুমদার রয়েছেন, বিজেপির নেতা নেত্রীরা রয়েছেন। এই মুহূর্তে পায়ে পায়ে এগিয়ে চলেছে সেই মিছিল। অন্যদিকে আসন্ন বিধানসভা নির্বাচন সংক্রান্ত বেশ কয়েকটা প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। বাংলার এই ভোটে কি দফা কমতে পারে, মানে আগের থেকে কম দফায় ভোট হতে পারে? গতকাল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বাংলার চিফ ইলেকশন অফিসারের বৈঠকের পর এই প্রশ্নটা কিন্তু আরও জোরালো হয়েছে। 2021 সালে 8 দফায় বিধানসভা ভোট হয়েছিল বাংলায়, মোতায়েন করা হয়েছিল মোট 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 24-এর লোকসভার ভোটে 8 দফায় 1000 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবার 8 দফার কমে ভোট করা নিয়ে আলোচনা চলছে খবর সূত্রের। প্রতি দফায় আরও বেশি সংখ্যক বাহিনী মোতায়েনের প্রস্তাব বৈঠকে রয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিয়ে কাল একাধিক রিপোর্ট পেশ করেন সিইও। দফা কমানো হলে বেশি বাহিনী চাই, এমনটাও আর্জি জানান সিইওর তরফ থেকে। আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সিজার, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই যে দফা কমবে কিনা সেই সংক্রান্ত সূত্র মারফত কোন কোন তথ্য পাওয়া যাচ্ছে? দফা কমলে সেক্ষেত্রে বাহিনীর সংখ্যাও সেই মতো বাড়াতে হবে, সংবেদনশীল বুথের প্রশ্ন উঠে আসছে। সার্বিকভাবে সূত্র মারফত এখন আমরা কি জানতে পারছি?
দেখো, কালকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে যেটা আমরা জানতে পারছি যে রাজ্য পক্ষ থেকে, অর্থাৎ মানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে একাধিক রিপোর্ট পেশ করা হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলা নিয়ে, এবং এই আইন শৃঙ্খলা রিপোর্ট এর পরবর্তীতে সপ্তাহে সপ্তাহে পাঠানো হবে, যার ভিত্তিতে স্পর্শকাতর এবং সংবেদনশীল যে বুথগুলো যেটা তালিকা তৈরি করা হবে এবং সেই অনুসারে কতটা থ্রেট আছে সেই বিচার করা হবে। এর আগে আমরা দেখেছি 1000 কোম্পানি পর্যন্ত বাহিনী এসেছিল 8 দফা ভোটে এর আগের লোকসভা নির্বাচনে, এবং সেখানে দাঁড়িয়ে আরো বাহিনী বাড়ানো কোথাও একটা, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কোথাও এই দফা কমানোর একটা পরিকল্পনা রয়েছে কমিশনের। সেক্ষেত্রে দফা যদি কমে, অর্থাৎ 8 থেকে কমে 4 বা 6 হয় বা 2 হয়, সেক্ষেত্রে কিন্তু একসঙ্গে বাহিনী অনেকটা বেশি সংখ্যক দরকার, এবং সেই বিষয়টাই কিন্তু সিইও স্পষ্ট করে জানিয়েছেন বা আরজি জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনের কাছে। ধন্যবাদ সিজার। ভোটের দফা নিয়ে চিন্তিত নয় তৃণমূল বিজেপি। যত দফাতেই ভোট হোক জিতবে তৃণমূল, দাবি করেছেন দলের মুখপাত্র তন্ময় ঘোষ। কমিশনের উপর আস্থা রয়েছে, ভোট যত দফাতেই হোক হারবে তৃণমূল, দাবি করেছেন শ্রমিক ভট্টাচার্য। এই দফা বাড়ানোর কথা আগেরবার বিজেপির নেতাদের মুখে শোনা গেছিল 2021-এ 7 দফায় ভোট হবে, 10 দফায় ভোট হবে, 14 দফায় ভোট হবে। অর্থাৎ ওনারা ভেবেছিলেন, ওনাদের তো লোকজন নেই, প্রথমে 1 দফা করে ভোট করবেন, সেখানে সবকটা লোক গিয়ে হাজির হবে, তারপরে সেই লোকগুলোই আবার পরের দফায় এসে হাজির হবেন। আমাদের ক্ষেত্রে এই সমস্যা নেই, তারা 1 দফায় করবে না 14 দফায়, তাতে বাংলার মানুষের কিছু এসে যায় না, কারণ বাংলার মানুষের আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। এক্ষেত্রেও তারা ক দফায় করবেন সেটা তাদের ব্যাপার, মানুষের ফলাফল, মানুষের আশীর্বাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। আমরা কিছুই চাইছি না, আমরা একটাই চাইছি যে পশ্চিমবঙ্গের মানুষ সংঘবদ্ধভাবে তৃণমূলকে মুড়ে ফেলুক, এবং সেটাই হতে চাইছে। আমাদের যেটা বলার আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে এসেছি, তবে র্যাম্পে হাঁটতে হাঁটতেও জানাইনি, আমরা ট্র্যাকস্যুট পরে দৌড়ে গিয়েও জানাই। আমরা নির্বাচন কমিশনের ওপরে সম্পূর্ণ আস্থা রেখেছি। 1 দফায় যদি নির্বাচন হয় আমরা তার জন্যও তৈরি, নির্বাচন যদি 3 দফায় হয় আমরা তার জন্যও তৈরি, নির্বাচন যদি 2 দফায় হয় আমরা তার জন্যও তৈরি। কারণ এই নির্বাচনটা শুধুমাত্র বিজেপি তৃণমূলের নির্বাচন নয়, এই নির্বাচন পশ্চিমবঙ্গের আম জনতার সঙ্গে তৃণমূলের নির্বাচন। মালদার কালিয়াচকে আবারও শুটআউট। তৃণমূলের সালিশি বিবাদে গুলিবিদ্ধ হতে হলো তৃণমূল কংগ্রেস কর্মীকে। গুলিবিদ্ধ তৃণমূলের কর্মী, যার নাম জামাল উদ্দিন শেখ, তার অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। তৃণমূল কর্মীর ছেলেকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠছে। প্রকাশ্য দিবালোকে কালিয়াচকের বুকে এক যুবককে গুলি করা হলো, এবং মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এবং তৃণমূলের লড়াই সাধারণ মানুষের জন্য নয়, সাধারণ মানুষের সঙ্গে এদের সম্পর্ক নেই। তৃণমূলের লড়াই হচ্ছে কে সিন্ডিকেট দখল করতে পারবে, কে কত টাকা খুন সন্ত্রাস করে মানুষকে তুলতে পারবে, তারই লড়াই। দলের কারণে তো করেনি, তারা নিজেদের ব্যক্তিগত মাঠের খেলা নিয়ে আমি যেটা শুনলাম যে বাচ্চাদের মধ্যে গন্ডগোল থেকে হয়েছে। এখন তৃণমূল তো অনেক মানুষই করে, এবার সেটা বুঝতেই পারছেন আজকাল আমাদের নেত্রীর কাজকর্ম দেখে অনেক মানুষ দলে আসেন, কিন্তু সবাই তারা যদি সত্যিকারের তৃণমূল হয় তাহলে পরে এই ঘটনাটা ঘটানো উচিত ছিল না, কেন তৃণমূল কখনোই অন্যকে আঘাত করার ধর্মে বিশ্বাস করে না। আজকে যে ঘটনা ঘটেছে, একটা আল্টারকেশন হয়েছিল, এটা আমরা পেয়েছি, কি নিয়ে কিভাবে কেন আগে প্রিভিয়াস কাজ ছিল কিনা সেগুলো সব আমরা খতিয়ে দেখছি। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার পেছনে যারা আছে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের এগেইনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমরা কিছু ইনফরমেশন পেয়েছি এই ব্যাপারে, কারা অফেন্ডার আছে, উই আর টেকিং অ্যাকশন। এই মুহূর্তে পরপর আপনাদের 6টি আলাদা আলাদা ভিজুয়াল দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে যে এই গুলি বা শুটআউটের ঘটনা প্রথম নয়। দুলাল সরকারকে গুলির ঘটনা, সেই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন, দগদগে সেই স্মৃতি। 2রা জানুয়ারির ঘটনা। অন্যদিকে গোষ্ঠী কোন দলে যে গুলি চলার ঘটনা আপনারা দেখছেন কালিয়াচকে, সেই ছবি দেখাচ্ছি। পাশাপাশি মানিকচকে সেখানে টুর্নামেন্ট উদ্বোধনে গুলি চালিয়ে টুর্নামেন্ট উদ্বোধন হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। কালিয়াচকের আরও একটা ছবি দেখতে পাচ্ছেন, ইংরেজ বাজার কালিয়াচক, পরপর পাঁপড় বিক্রেতাকে গুলি করার ঘটনা। পরপর এই মুহূর্তে 6টা আলাদা আলাদা ভিজুয়াল, যেখানে এ রাজ্যে সাম্প্রতিককালে ব্যাক টু ব্যাক শুটআউটের ঘটনা। আরও একবার আজকের এই ঘটনা মালদায়, আবারও মালদার এই ঘটনার বিষয়টাকে সামনে আনছে।
পাশাপাশি আরও একটা আপডেট, দাড়িভিট মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। এনআইএ তদন্তে হস্তক্ষেপ নয়, রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এনআইএ তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য অন্তর্বর্তী স্থগিতাদেশে রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এনআইএ তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করেছিল রাজ্য। 20 সেপ্টেম্বর 2018 দাড়িভিটে গুলিবিদ্ধ হয়ে 2 ছাত্রের মৃত্যু হয়। এই মুহূর্তে লেটেস্ট আপডেট, দাড়িভিট মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। দাড়িভিট মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। এনআইএ তদন্তে হস্তক্ষেপ নয়, রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। সিঙ্গেল বেঞ্চের এনআইএ তদন্তের নির্দেশ, সেই নির্দেশ চ্যালেঞ্জ করেছিল রাজ্য। রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। তারাপীঠ মন্দিরে তার যাওয়ার কথা ছিল, ইতিমধ্যেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তারাপীঠ মন্দিরে সরাসরি সেই ছবি আপনারা দেখছেন, আপনারা তারাপীঠ মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কর্মসূচির মধ্যেই ছিল, তিনি আজকে সমামঞ্চ থেকেও জানিয়েছিলেন তিনি তারাপীঠ মন্দিরে যাবেন। ইতিমধ্যেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। নির্ধারিত সূচি অনুযায়ী খানিক বিলম্ব হয়েছে ঠিকই, তার কারণ তার কপ্টার প্রায় 2.5 ঘন্টা টানাপোড়েনের কারণে 2.5 ঘন্টার পর তার কপ্টার চলে। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন সেটা সরাসরি সেই ছবি আপনারা দেখছেন, যাকে বলে একেবারে লাইভ ফুটেজ। তারাপীঠ মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তার কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল এই তারাপীঠ মন্দির ভ্রমণ। এর আগে তিনি সভা করেন, সেখান থেকে তিনি বক্তব্য রাখেন। এই মুহূর্তে তারাপীঠ মন্দিরে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি। রাজ্য পুলিশের পরবর্তী ডিজিপি নিয়োগ ঘিরে জটিলতা। পরবর্তী ডিজিপি নিয়োগে রাজ্যের পাঠানো তালিকা ফেরত পাঠালো ইউপিএসসি। রাজ্যকে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে বলল ইউপিএসসি। বর্তমানে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার। আগামী 31শে জানুয়ারি অবসর নেবেন রাজীব কুমার। রাজীব কুমারের আগে ডিজিপি ছিলেন মনোজ মালভিয়া। মালভিয়া 2 বছরের মেয়াদ শেষে 27শে ডিসেম্বর 2023 সালে অবসর নেন। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী মালভিয়ার অবসরের 3 মাস আগে নাম পাঠাতে হতো রাজ্যকে, অর্থাৎ সেপ্টেম্বর 2023-এর মধ্যে প্রস্তাব পাঠানো উচিত ছিল, কিন্তু বাস্তবে তা পাঠানো হয়েছে জুলাই মাসে 2025-এ, অর্থাৎ 1.5 বছরেও বেশি দেরিতে। রাজ্য সরকার চায় যে নিজের বংশবদ্ধ অফিসারকে ডিজি হিসেবে রাখা, যাতে ভোটের সময় ইচ্ছে মতো পুলিশকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর পশ্চিমবঙ্গের পুলিশ যে কতটা অপদার্থ, বিশেষ করে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার ক্ষেত্রে বারবার প্রমাণিত হয়েছে। আমার নিজের গণনা কেন্দ্রে রাত 12টা-1টার সময় তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী ঢুকে যাচ্ছিল ভোট লুট করার জন্য। আমাদের বিজেপির কর্মীরা ওখানে দাঁড়িয়ে লাঠি হাতে সামলেছে, তবে থেমেছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। আমরা দাপটে জিতে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে পারেনি আমাদেরকে। তো সেই জন্য আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় চাই পুলিশ দিয়ে পুরোটা নিয়ন্ত্রণ করার জন্য। হবে না, নির্বাচন কমিশনকে আমরা বলবো, দাবি জানিয়েছি, নিরপেক্ষভাবে ভোট করাতে হবে। এটা সম্পূর্ণ প্রশাসনিক একটা ব্যাপার। কে ডিজি হবেন তার নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনে রাজ্য সরকার লিস্ট পাঠিয়েছিলেন এবং যা যা হওয়ার কথা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে সেই নামের লিস্ট থেকে, অর্থাৎ তালিকা থেকেই একজনকে নিয়োগ করা হয়, সেই রকমই প্রথা। এখন সেই প্রথা বিজেপি সরকার তো কোনো প্রথাই মানে না। মুখ্য নির্বাচনী আধিকারিককে যেভাবে নিয়োগ করা উচিত সেটাকে না মেনে অমিত শাহের পছন্দের একজন আধিকারিককে মুখ্য নির্বাচন আধিকারিক করে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও তারা এসব কিছু হয়তো চাইছেন, কিন্তু তাতে কার কি এসে যায়।